অষ্টম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ ক্লাস। আমরা পড়ছিলাম ইংরেজ আমলে বা ঔপনিবেশিক যুগে ভারতবর্ষে ব্রিটিশ প্রবর্তিত অর্থনীতির বিভিন্ন দিক। বিগত ক্লাসে আমরা অবশিল্পায়নের কারণ এবং বস্ত্রশিল্পের অবক্ষয়ের কারণ এই বিষয়গুলি একই সঙ্গে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রাথমিকভাবে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই অবশিল্পায়নের ফলাফলটা কি বা অবশিল্পায়নের কি প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়েছিল। আমরা বলতে পারি যে বাংলা তথা ভারতবর্ষে অবশিল্পায়নের প্রভাব ছিল সুদূর প্রসারী। কারণ ভারতবর্ষের সেই সময়কার মূল শিল্প ছিল বস্ত্রশিল্প। এই বস্ত্রশিল্পের সঙ্গে বংশগতভাবেই প্রচুর মানুষ কর্মে নিযুক্ত ছিল। কারিগর শিল্পী শ্রেণীর বহু মানুষ বস্ত্রশিল্পের দৌলতেই অন্য ধরনের জীবিকাতেও নিযুক্ত ছিল। কিন্তু সেই বস্ত্রশিল্পেরই ধ্বংসের ফলে বস্ত্রশিল্পের সঙ্গে জড়িত প্রত্যক্ষভাবে যারা যুক্ত ছিল তারা যেমন জীবিকা হারান, তেমনি বস্ত্রশিল্পের বিকাশ বা এই বস্ত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য যে শিল্পগুলো ছিল সেখানে কর্মরত প্রচুর কারিগর শ্রেণীর লোক কাজ হারায়। তাহলে আমরা বলতে পারি অবশিল্পায়ন বা বস্ত্রশিল্পের অবক্ষয়ের ফলে ভারতবর্ষে বহু মানুষ কাজ হারায়, কর্মসংস্থানের সুযোগ কমে যায়, সর্বোপরি বেকারত্ব বৃদ্ধি পায়। এই সমস্ত কর্মচ্যুত মানুষ এরা জীবিকার আশায় সবাই কৃষিকার্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ে বা কৃষি শ্রমিক হিসাবে কাজ শুরু করে। এর ফলে কি কৃষির উপর অত্যাধিক চাপ পড়েছিল, যেটা অবশিল্পায়নের একটি বড় ফল, যে শিল্পের ক্ষেত্রে কর্মসংস্থান সংকুচিত হয়ে যাওয়ার কারণে কৃষির উপরে চাপ পড়েছিল বা মানুষ তার রুটি রুজির জন্য কৃষির দিকে ঝুঁকে পড়েছিল। বস্ত্রশিল্পের বেশ কতগুলি কেন্দ্র তৎকালীন দিনে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছিল। মূলত যে সমস্ত কেন্দ্রগুলি আসলে ওই বস্ত্রশিল্পের দৌলতেই সেখানে নগর বা শহর গড়ে উঠেছিল। এক্ষেত্রে আমরা ঢাকা, লখনৌ এরকম অনেকগুলো শহর মূলত বস্ত্রশিল্পের দৌলতেই গড়ে উঠেছিল বলতে পারি। তো বস্ত্রশিল্পের ধ্বংসের ফলে এই সমস্ত শহরগুলির গুরুত্ব কমে যায় এবং অনেক বড় বড় শহর নগর এর অগ্রগতি স্তব্ধ হয়ে যায়। এছাড়া বস্ত্রশিল্প বা বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত লোকেরা কাজ হারিয়ে তারা তাদের কারিগরি দক্ষতা হারিয়ে ফেলে এবং অন্য কাজে যোগ দিতে না পেরে তারা কিন্তু বেকার হয়ে পড়ে। যে সমস্ত কর্মচারীরা বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত ছিল তাদের অনেকেই মূলত শৌখিন বা সূক্ষ্ম কাজগুলি করত, কিন্তু সেগুলি একেবারেই বন্ধ হয়ে যায়। ভারতবর্ষে
সার্বিকভাবে দারিদ্র্য বৃদ্ধি পায়, কেননা লোকেদের হাতে কৃষি ছাড়া আর বিকল্প কোনো জীবিকার সন্ধান ছিল না। সর্বোপরি শিল্প ধ্বংস হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য, সেটা অভ্যন্তরীণ ব্যবসাই হোক আর আমদানি রপ্তানির ব্যবসাই হোক, সবটাই বিনষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে অবশিল্পায়ন বা বস্ত্রশিল্পের অবক্ষয় ভারতীয় অর্থনীতির উপরে চূড়ান্ত আঘাত এনেছিল। এক্ষেত্রে জাতীয়তাবাদী ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত বা দাদাভাই নৌরোজি, এদের একটি উক্তি ছিল যে কোম্পানির শাসন ভারতবর্ষে অবশিল্পায়ন ডেকে এনেছিল এবং যে অবশিল্পায়ন ভারতীয়দের অর্থনৈতিক সম্ভাবনা চূড়ান্তভাবে বিনষ্ট করেছিল। এই পরিসরে আমি একটা ছোট্ট বিষয় আলোচনা করে নিতে চাই। সেটা হচ্ছে, আমরা এতক্ষণে ভারতবর্ষের ভূমি রাজস্ব ব্যবস্থা, অবশিল্পায়ন, বস্ত্রশিল্পের অবক্ষয়, নানান ধরনের অর্থনৈতিক বিষয় পড়েছি। এসবের ভিত্তিতে আমরা ভারতবর্ষে ব্রিটিশ প্রবর্তিত ঔপনিবেশিক অর্থনীতির বেসিক ফিচার বা বৈশিষ্ট্যগুলো কি সেটা একটু ছোট করে জেনে নেব। আমরা বলতে পারি যে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি ব্রিটিশরা ভারতবর্ষে অর্থনৈতিক কর্তৃত্ব সুদৃঢ় করে। ভারতবর্ষের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র, সেটা কৃষি হোক, শিল্প হোক, ভূমি রাজস্ব, সব ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করতে থাকে। এক কথায় ভারতীয় অর্থনীতিটাকে সম্পূর্ণরূপে ব্রিটিশরা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইতো বা করেছিল। তো ব্রিটিশরা ভারতবর্ষে যে অর্থনীতির ব্যবস্থা প্রবর্তন করেছিল সেটাকে আমরা বলি ঔপনিবেশিক অর্থনীতি। সেই ঔপনিবেশিক অর্থনীতির বৈশিষ্ট্যগুলো কি? প্রথম আমরা বলতে পারি সম্পদের বহির্গমন, যেটা আগেই আলোচনা করা হয়েছিল যে পলাশির যুদ্ধের পর ভারতবর্ষ থেকে বিভিন্নভাবে সম্পদের বহির্গমন ঘটেছিল এবং যা শেষ পর্যন্ত ইউরোপ, বিশেষত ইংল্যান্ডে পৌঁছেছিল। দ্বিতীয় আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি অবশিল্পায়ন, যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম যে ইংল্যান্ডের কোম্পানিগুলো তাদের দেশের বা তাদের কোম্পানির স্বার্থে ভারতবর্ষের শিল্পায়ন বা ভারতবর্ষের শিল্প প্রক্রিয়াকে স্তব্ধ করে দিতে চেয়েছিল এবং এই অবশিল্পায়ন ভারতবর্ষের জীবনে বা জনজীবনে বিপর্যয় ডেকে এনেছিল। এছাড়া ব্রিটিশ কোম্পানির একচেটিয়া বাণিজ্য, মোটামুটিভাবে 1813 পর্যন্ত ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যিক অধিকার পেয়েছিল। তাহলে আমরা বলতে পারি সেক্ষেত্রে বাণিজ্যিক মনোপলি বা বাণিজ্যিক একাধিপত্য তারা তৈরি করে ভারতীয়দেরকে বা অন্যান্যদেরকে বাণিজ্যিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছিল। আর একটা বলতে পারি যে ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছিল এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যই ছিল সর্বাধিক পরিমাণে ভূমি রাজস্ব আদায় করা এবং ভারতবর্ষের ভূমি রাজস্ব ব্যবস্থাটাকে সম্পূর্ণ নিজেদের স্বার্থে ব্যবহার করা। আরেকটা জিনিস যে তারা রেলপথের প্রসার ঘটিয়েছিল বা রেলপথ স্থাপন করেছিল। তো আমরা পরবর্তীকালে এই রেলপথ স্থাপনের উদ্দেশ্য বা তার ফলাফল এবং আটটুকিটাকি একটা দুটো বিষয় পড়ে আমরা ইতিহাসের এই চ্যাপ্টারটা শেষ করব। আজকে এই পর্যন্তই।